ইউ ইডিয়েট গার্ল, এগুলো কি করছো? হঠাৎ পাশে বসে থাকা একটা অপরিচিত ছেলের ধমকের স্বরের কথা শুনে কেঁপে উঠলাম আমি। এই মুহূর্তে আমি ফ্লাইটে করে রাজশাহী থেকে ঢাকায় ফিরছি নিজের বাড়িতে। এই মুহূর্তে প্লেন উপরে ওঠার উদ্দেশ্যে চলতে শুরু করবে। একদিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার সাথে বমি পাচ্ছে, তাই হাতে একটা লেবু নিয়ে গন্ধ শুকতেছিলাম আর বমি আসার পূর্বাভাস কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম। আমার এমন কাজে বিরক্ত মাখা মুখ নিয়ে পাশে থাকা ছেলেটি আমাকে ইডিয়েট বলল। এইসব হয়েছে আপুর জন্য। ট্রেনের টিকিট কাটতে বলেছিলাম, কিন্তু সে প্লেনের টিকিট কেটে দিয়েছে। এই মুহূর্তে আপুকে হাজারটা গালি দিতে ইচ্ছে করছে। আমার ভাবনার মাঝে আবারও পাশে বসে থাকা ছেলেটি বলল, ইউ ডাফার মেয়ে, যেগুলোতে উঠতে পারো না সেগুলোতে উঠো কেন? ইচ্ছে তো করছে ছেলেটার মাথা ফাটিয়ে দেই, কিন্তু ছেলেটা এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে, মনে তো হচ্ছে কিছু বললেই এখানেই শেষ করে দিবে আমায়। তাই চুপ করে আছি। এই মেয়ে, চুপ করে আছো কেন? লেবুর গন্ধ আরেকবার নিয়ে বললাম, ভাইয়া জাস্ট 2 মিনিট, তাহলেই ঠিক হয়ে যাবে। এই উপরে ওঠার সময় একটু প্রবলেম হয় আমার, পরে সব ঠিক হয়ে যায়। একটা বিরক্ত মাখা মুখ নিয়ে কিছু বলতে গিয়েও বলল না ছেলেটি, কারণ প্লেনটি এখন উপরে উঠবে কিছুক্ষণ পর। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, কারণ এখন প্লেন আকাশে মেঘের মাঝে ভাসছে। তাই এখন আমি কুল। এক প্রফুল্ল হাসি দিয়ে পাশে বসে থাকা ছেলেটিকে বললাম, আমি এখন পুরো ফিট ভাইয়া, আর কোনো চিন্তা নেই, এখন আপনি নিশ্চিন্তে বসতে পারেন। ছেলেটার হয়তো আমার কথা ভালো লাগেনি, কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিলেন। মনে মনে বলল, স্টুপিড লেডি। কথাটা শুনেও কিছু বললাম না আমি। পাশের উইন্ডোটা দিয়ে নিচের দিকে তাকালাম আমি। সবকিছু ছোট লাগছে এখন। পৃথিবী সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখন অপেক্ষা কখন বাসায় ফিরবো আর কখন সবার সাথে দেখা হবে। বিশেষ করে মাই বেস্ট ফ্রেন্ড আপু, ওরা থাকবে বলেছে এয়ারপোর্টে। আমি তানজিল মিম, এইবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছি, মানে ভার্সিটিতে ভর্তি হব। এইসব ভেবে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম আমি। ব্যস্ত রাস্তায় গাড়ি পাওয়ার জন্য হাঁটছে মেঘলা আর ঋতু। তাদের উদ্দেশ্য হলো এয়ারপোর্টে যাওয়া, তাই গাড়ি পাওয়ার উদ্দেশ্যে হাঁটছে তারা। এমন সময় বিপরীত দিক থেকে ফোন টিপতে টিপতে সামনে এগোচ্ছিল আরশ। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে ছেলেটির হাত থেকে তার ফোনটা পড়ে যায়, আর ধাক্কাটা লেগেছে ঋতুর সাথে। ওইদিকে ঋতু মেঘলার সাথে কথা বলায় ব্যস্ত থাকাতে সামনের ব্যক্তিকে খেয়াল না করায় ধাক্কা লেগে পড়ে যায় নিচে। ঋতুর মাথা আগুনের বেগে জ্বলতে লাগলো, সাথে সাথে নিচ থেকে উঠে ঝড়ের গতিতে বলল, এই যে মিস্টার ফাটা ডিসপ্লে, চোখ কোথায় থাকে আপনার? প্যান্টের পকেটে নিয়ে ঘুরেন নাকি? হোয়াট? ফাটা ডিসপ্লে মানে কি? ওহো, ফাটা ডিসপ্লে বুঝেন না? কোন গ্রহ থেকে আসছেন শুনি? মঙ্গল গ্রহ থেকে? আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন মিস। ওই, আমি বাড়াবাড়ি করছি নাকি? ইউ চোখ দুটোকে প্যান্টের পকেটে নিয়ে হাঁটতেছিলেন? ইউ ফাটা ডিসপ্লে। বলে হাসলো ঋতু। আমি ফাটা ডিসপ্লে হলে ইউ কি পচা পান্তা ভাত? ঋতু চেঁচিয়ে বলল। কি? আরশ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন, কানে শুনতে পাননি মিস পচা পান্তা ভাত? আপনাকে তো আমি, একে তো রাস্তার মাঝখানে ধাক্কা মেরে ফেলে দিলেন, তার উপর আবার বড় বড় কথা। দাঁড়ান, আপনাকে তো আমি। ঋতু কিছু বলতে যাবে তার আগে মেঘলা ডাক দিয়ে বলল, ঋতু, তাড়াতাড়ি আয়, গাড়ি পেয়ে গেছে। এতক্ষণ কি হলো তা কিছুই শোনেননি মেঘলা, কারণ উনি এদিকে ঋতুকে দাঁড় করিয়ে রেখে ওদিকে গিয়েছিলেন। যাই হোক, ঋতু আরশকে বলল ইউ ভাঙা ডিসপ্লে। গাড়িটা না পেলে এতটুকু বলে ঋতু চলে গেল, গিয়ে গাড়িতে বসে পড়ল। মেঘলা আর ঋতু তারপর গাড়ি চলল তার আপন গতিতে, আর এদিকে আরো শ্যাবলার মতো তাকিয়ে রইল ঋতুর দিকে। ঠিক এতক্ষণ কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে বয়ে গেল। এমন সময় ফোন বাজলো আরশের ফোনে। উপরে আরিয়ানের নাম লেখা দেখে মনে পড়ল সে এখন কোথায় যেতে নিয়েছিল। ফোন তুলে বলল, দোস্ত, এই তো গাড়িতে, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। তাড়াতাড়ি আয়। হঠাৎই আরিয়ান ধমকের স্বরে বলল। ইউ ডাফার মেয়ে, এটা কি করলে? এদিকে আরশ আরিয়ানের কথা শুনে বলল, কি হয়েছে দোস্ত? আর বলিস না, পাশে একটা ইডিয়েট বসেছে। কি? আর কিছু বলতে পারল না আরশ। তার আগেই ফোন কেটে দিল আরিয়ান।
আরস আর কিছু না ভেবে গাড়ি পেয়ে তাতে উঠে বসে পড়ল। উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি পানিটা আপনার গায়ে পড়বে। কিছুক্ষণ আগে পানি খাওয়ার জন্য ব্যাগ থেকে বোতল বের করে বোতলের মুখ আটকাতে ভুলে গিয়েছিলাম আমি। হাতে পানির বোতল নিয়ে নিচে জানলা দিয়ে নিচে তাকাতে গিয়ে এইদিকে বোতলটাকে নিচু করার ফলে সব পানি গিয়ে পড়লো পাশে বসে থাকা ছেলেটির গায়ে। এদিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে ছেলেটি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। অবশ্য একটু আগে ডাফার বলেছে, না জানি এখন আরো কি কি বলে। আমাকে অবাক করে দিয়ে কিছু না বলেই উঠে গেল সিট থেকে। ছেলেটি যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, বেঁচে গেছি। এর ভেতর মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা ল্যান্ড করতে চলেছি। সব শুনে খুশি লাগলেও আবার ভয় এসে গ্রাস করলো। এখন যদি বমি করে ফেলি, ও নো, এই ভেবে মাথায় হাত দিলাম আমি। এমন সময় আবার পাশে এসে বসলেন সেই ছেলেটি। তাকে দেখে ভয়ে আবারও শরীর কাঁপছে আমার। এখন আবার কিছু করে ফেললে এইবার ছাড়বে না মনে হয়। হঠাৎ প্লেন নিচে হতে শুরু করলো। ভয় চোখ বন্ধ করে ফেলেছি আমি। সাথে সাথে পাশে বসে থাকা ছেলেটির হাত চেপে ধরলাম আমি। এয়ারপোর্টে আবার আরস আর ঋতু একসাথে দরজা দিয়ে ঢুকতে গিয়ে খেলো ধাক্কা। আরস সরি বলতে গিয়েও আবার বলল না। এদিকে ঋতু আবারও চেঁচিয়ে উঠে বলল, ইউ ফাটে ডিসপ্লে আবার? 5 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছে আকাশ। ফ্লাইটে বসে প্রফুল্লের সাথে হাসি দিচ্ছে সে। বহুদিন পর আবার তার বাবা মা, ছোট ভাই সহ আরও প্রিয়জনদের সাথে দেখা হবে তার। পড়াশোনা করতেই দেশের বাইরে গিয়েছিল আকাশ। এখন বাবার বিজনেস সামলাবে সে। নিজের হাতে সব গুছিয়ে নেবে, এমন পন্থা তার। এই মুহূর্তে আকাশ তার মোবাইলে ওয়ালপেপারে থাকা একটা মেয়ের ছবি দেখতে ব্যস্ত। কারণ এই মেয়েটাকেই জীবন সঙ্গিনী করতে চায় আকাশ। সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে আকাশ মেঘলাকে। এখনো বলা হয়ে ওঠেনি তার, তবে এখনো তারা খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড তারা। বাসায় ফিরেই দেখা করবে আকাশ মেঘলার সাথে, এমন একটা বাসনা নিয়ে ছবির সাথে কথা বলতে লাগলো আকাশ। উইন্ডো সিটে বসে মেঘলা ছবিটাকে বুকে জড়িয়ে ধরে এসব ভাবনা নিয়ে চলল সে নিজের দেশে। ইউ চিপ গার্ল, ছাড়ো আমায়। চেঁচিয়ে কথাগুলো বলল আমার পাশে বসে থাকা ছেলেটি। অবশ্যই বলবে, এটা তো স্বাভাবিক। কোনো অপরিচিত মেয়ে যদি তার হাত চেপে ধরে থাকে অবশ্যই চেঁচাবে। তাই বলে চিপ গার্ল, মুহূর্তেই মেজাজ আমার তুঙ্গে উঠল। এখন প্ল্যান ল্যান্ড করে ফেলেছে, তাই এতক্ষণ যে ভয়ের জন্য চুপ করেছিলাম এখন তো তা আর নেই। তাই চেঁচিয়ে বললাম, ইউ মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, কতক্ষণ যাবত খালি কানের সামনে ঘ্যান 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 করেই যাচ্ছেন। প্রথমে ইডিয়েট বলেছেন, তারপর ডাফার বলেছেন, আর এখন চিপ গার্ল। মানছি আমার একটু সমস্যার জন্য আপনাকে একটু অসুবিধায় ফেলেছি, তার মানে এই নয় যে বারবার কথা শোনাবেন। কতক্ষণ যাবত ভাঙা টেপ রেকর্ডারের মতো প্যাক প্যাক করেই যাচ্ছেন। হোয়াট? ভাঙা টেপ রেকর্ডার মানে কি? ওরে বাবা, এত বড় ছেলে নাকি ভাঙা টেপ রেকর্ডার মানে বলছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটা আপনার নাম, টেপ, ভাঙা টেপ রেকর্ডার। কি? আমি ভাঙা টেপ রেকর্ডার? এতক্ষণ তো এত ঝাঁজ ছিল না, এখন এত ঝাঁজ আসলো কোথা থেকে? মিস ঝাঁজবতী লবঙ্গ? হোয়াট? ঝাঁজবতী লবঙ্গ? আপনি একটা? এমন সময় ফোনটা বাজলো আমার। ফোনের উপরে আপুর নাম দেখে তাড়াতাড়ি করে তুলে বললাম, আসছি। এইটুকু বলে ফোনটা কাটলাম আমি। তারপর আমি আর এইদিকে তাকিয়ে বললাম, মিস্টার ভাঙার টেপ রেকর্ডার, এখন যাচ্ছি, আপনার সাথে পরে দেখা হলে এর শোধ তুলবো আমি। বলে একটা ভেঙচি কাটলাম আমি, তারপর চলে আসলাম। আর এদিকে আরিয়ান মেয়েটির এমন কাণ্ডে চোখ মুখ গরম হয়ে আসছে, কিন্তু নিজের রাগটাকে এখানেই দমিয়ে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে চলল। সেও মনে মনে হাজারটা গালি তো দিচ্ছেই মেয়েটাকে, আর মনে মনে বলছে সে, পরের বার দেখা হলে ভাঙা টেপ রেকর্ডার বলার জন্য কি শাস্তি দেই মিস ঝাঁজবতী লবঙ্গ, দেখে নিও। এই ভেবে হাঁটতে শুরু করলো আরিয়ান। ইউ ফাটে ডিসপ্লে আবার ধাক্কা মারলেন আমাকে? এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। আপনার জন্য আপু আগে চলে গেল আর আমি বাহিরে রয়ে গেলাম। আরস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা করেছি বেশ করেছি, ইউ পচা পান্তা ভাত। একে তো দোষ করেছেন, তার উপর আবার বড় বড় কথা। একে তো বলে চোরের মায়ের বড় গলা। হোয়াট ডু ইউ মিন বাই চোরের মায়ের বড় গলা? কচু, আমাকে যেতে দিন, আমার বেস্টও অনেকদিন পর আসছে, তাড়াতাড়ি যেতে হবে।
আমাকেও যেতে হবে, আমারও দোস্ত আসবে। তো আপনাকে কে বারণ করেছে? আমি আগে এসেছি, সো আগে যাব। কোন ডিকশনারিতে লেখা আছে যে আগে আসবে তাকেই আগে যেতে হবে? আমার ডিকশনারিতে লেখা আছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আশেপাশের সবাই প্রথমে একটু অবাক হলো, পরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। আর এরা বকবক করতে প্লেন থেকে বেরিয়ে এসেই কিছুটা দূরে আপুকে দেখে দৌড়ে এসে আপুকে জড়িয়ে ধরলাম আমি। জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আপু? ভালো, তুই? খুব ভালো। কিন্তু তুমি একা কেন? আমার ময়দা সুন্দরীরও তো আসার কথা ছিল। আমার কথায় আপুরও মনে হয় ঋতুর কথা মনে পড়ে গেল, তাই বলল, আরে এসেছো তো, একসাথেই তো ভেতরে ঢুকলাম। তবে কি ও ভেতরে ঢোকেনি? চল বাইরে গিয়ে দেখি। ওকে চলো আপু। এই বলে দুই বোন মিলে চললাম আমরা বাহিরে। ইউ ফাটা ডিসপ্লে, আমি আগে যাব মানে আমিই যাব। এক প্রকার চেঁচিয়ে বলল ঋতু। এদিকে আরশ বান্দা, সেও বলছে। আমিও আগে যাব। টোটাল কথা হলো কেউ কাউকে আগে যেতে দিবে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই দেখলাম ঋতু একটা ছেলের সাথে তুমুল বেগে ঝগড়া করছে। আমার সাথে সাথে আপুও হয়তো অবাক হয়ে গেল। ঋতুর কাছে গিয়ে বললাম, এই তুই এগুলো কি করছিস? আমার কথা শুনে অবাকের সাথে তাকালো ঋতু আমার দিকে। তারপর তাকিয়ে থেকেই বলল, আর বলিস না, এই ফাটা ডিসপ্লেটা আমাকে আগে ঢুকতেই দিল না। আমি ভিতরে ঢুকতে ঢুকতে তুই চলে এলি। ঋতুর কথা শুনে হা হয়ে গেলাম আমি। কি নাম রে বাবা, ফাটা ডিসপ্লে! আমাকে দেখে আরো রেগে গেল ঋতু। তাই আবার ছেলেটিকে বলল, ইউ ফাটা ডিসপ্লে, আপনার জন্য আমি ভিতরে ঢুকতে পারলাম না। আপনাকে তো আমি পরে দেখে নিব। এই বলে আবার হাত ধরে চলল ঋতু। আমাদের আসতে দেখে আপুও আসলো পিছু পিছু। হ্যাঁ, আমিও দেখে নিব মিস পোচা পান্তা ভাত। চেঁচিয়ে বলল আরশ। ঋতু আরশের কথা শুনে পিছনে তাকিয়ে একটা ভেঙচি কেটে আবারও চলে আসলো। তারপর তিনজন মিলে গাড়িতে বসে পড়লো। উদ্দেশ্য বাড়িতে ফিরতে হবে তো নাকি। এদিকে আরশ ওদের যেতে দেখে মুহূর্তেই মনে পড়ে গেল আরিয়ান তো তাহলে বাইরে চলে এসেছে। ও নো, তাড়াতাড়ি চল আরুষ। এই বলে এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো আরশ। আশেপাশে চোখ বুলাতে লাগলো সে। আরিয়ানকে দেখার অপেক্ষায় এক প্রহার বিরক্তি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান, কারণ সে এখনো আরশকে কোথাও দেখতে পাচ্ছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে কল করে ফোনটা কানে ধরলো আরিয়ান। আরিয়ান কল করার আগেই পিছন থেকে আরশ বলে উঠল, আরে দোস্ত, কেমন আছিস তুই? এই বলে জড়িয়ে ধরলো আরশ আরিয়ানকে। ছাড় শয়তান, কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, তোর হিসাব আছে? সরি দোস্ত, আসলে একটা মেয়ের সাথে ঝগড়া লেগে গিয়েছিল। আরশের কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, কি সিরিয়াসলি? তোর সাথেও মেয়েদের ঝগড়া হয়? তাহলে বলছি কি, চল গাড়িতে বসে বলছি সব তোকে। এই বলে আরিয়ানের ব্যাগটা কাঁধে নিয়ে চলল আরশ। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে চলল তারা তাদের গন্তব্যে। আর আরশ বসে আরিয়ানকে সব বলতে লাগলো, এতক্ষণ যাবত তার আর ঋতুর সাথে হয়ে যাওয়া ঘটনা। আর এইসব শুনে হাসতে লাগলো আরিয়ান। হাসি থামিয়ে বলল আরিয়ান, যাই বলস, নামটা কিন্তু জোস, ফাটা ডিসপ্লে। এতটুকু বলে আবারও হাসলো আরিয়ান। আর আরশ সেও হাসলো আরিয়ানের সাথে। সিরিয়াসলি ঋতু, নামটা কিন্তু সে দিয়েছে। ছেলেটা তোকে পচা পান্তা ভাত বলে হেসে উঠলাম আমি। এতক্ষণ আমি আর আপু ঋতু আর ওই ছেলেটার সাথে হয়ে যাওয়া ঘটনা শুনে হাসতেছিলাম। হাসতে হাসতে এক প্রকার গাড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম। সত্যি ভাবা যায়, একবার না দুবার ঝগড়া হয়েছে তাদের। হঠাৎ ড্রাইভার কাকু বলল, আমরা চলে এসেছি। তারপর তাকে টাকা দিয়ে চললাম আমরা বাসার ভেতরে। কলিং বেল বাজতেই আম্মা জান এসে দরজা খুলে দিলেন। তারপর আম্মুকে জড়িয়ে ধরলাম। তারপর এটা ওটা করে চলে গেল আজকের দিনটা। পরের দিন সকালে ইউ ডাফার মেয়ে, চোখ কোথায় থাকে? এখনই তো গাড়ির নিচে পড়ে উপরে চলে যেতে। কি হতে পারতো ভাবতে পারছো? ছেলেটির কথা শুনে তার মুখের দিকে তাকাতেই 440 ভোল্টের ঝটকা খেলাম আমি। ও নো, এ দেখি ভাঙা টেপ রেকর্ডার। আসলে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম আমি রাস্তায়। উদ্দেশ্য ছিল ঋতু আসার অপেক্ষায়, কিন্তু হঠাৎ ওর ফোন আসায় ও বলল ও একটু পর আসবে। তাই আমাকে একাই যেতে বলল। আর ওর সাথে কথা বলতে বলতে কখন যে গাড়ির সামনে এসে পড়েছি বুঝতেই পারিনি। আরিয়ানের কথায় জবাব না দেওয়াতে একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলল সে,
ওই ইউ, ঝাঁঝবতী লবঙ্গ, কথা বলছো না কেন? মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল আমার। এই ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, তার উপরে আবার এই ভাঙা টেপ রেকর্ডার প্যাক প্যাক করছে। মেজাজ বিগড়ে যাওয়াতে চেঁচিয়ে বললাম আমি, ওই যে মিস্টার ভাঙার টেপ রেকর্ডার, ইচ্ছে করে করেছি নাকি? ভুল করে হয়ে গেছে। ভুল করে এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতে পারত? চোখ থাকতেও কানা কোথাকার। আপনি আমাকে কানা বলছেন? নিজে কি? তবে আপনি একটা তাহলে হনুমান। এই নিয়ে পুরো রাস্তায় মাঝখানে ঝগড়া লেগে গেল আমাদের। হঠাৎ ছেলেটার ফোনটা বেজে উঠল। ফোন তোলার সাথে সাথেই ওপাশ থেকে বলল কেউ, কই যাস, এসে পড়েছিস? আসছি দাঁড়া, আসলে রাস্তায় একটা কানার সাথে দেখা হয়েছে তো, তাই একটু দেরি হচ্ছে। তুই চিন্তা করিস না, 2 মিনিটের মধ্যে আসছি আমি। এই বলে ফোনটা কেটে চলে গেল ছেলেটি। আর আমি বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। কালকে আপু বলেছিল এই ভার্সিটিতে আমার অ্যাডমিশন করেছে। আমি আর ঋতু একসাথেই আসার কথা ছিল, কিন্তু ওই ময়দা সুন্দরী নাকি আবার দেরি হবে, তাই একাই যাচ্ছি। ভালো লাগে না। ভার্সিটিতে ঢুকতেই বুক ধুক ধুক করতে শুরু করলো আমার, কারণ এই মুহূর্তে কেউ নেই আমার সাথে। আস্তে আস্তে করে ভেতরে ঢুকছিলাম, এমন সময় কিছু ছেলে ডাকলো আমায়। সাথে সাথে ভয়ে পুরো কলিজা কেঁপে উঠলো আমার। কিছুক্ষণ আগেই যে আমি কারোর সাথে ঝগড়া করে আসলাম, ভাবতেই পারছি না। ছেলেগুলোর ডাক শুনে আমি গেলাম তাদের সামনে। হঠাৎই ছেলেগুলো বলল আমায়, নাম কি নতুন? জি ভাইয়া, তানজিল মিম। তা কোন ডিপার্টমেন্টে তুমি? মার্কেটিং বিভাগে ভাইয়া। পাশ থেকে আরেকজন বলে উঠল, লে হালুয়া, এই মেয়ে দেখি সব কথায় ভাইয়া ভাইয়া করে। প্রথম ছেলেটি বলল, দেখছি তো। শোনো, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাইয়া? এখনই একটা ছেলে বাইক নিয়ে আসবে, ওই ছেলেটাকে তোমাকে প্রপোজ করতে হবে, তাও আবার ভাইয়া বলে। কি? কখনো নয়, আমি পারবো না। এমন সময় তাদের মধ্যে থাকা 3 নাম্বার ছেলেটি বলল, এমন করিস না আরিয়ান, আর আরু সোরা জানলে আমাদের আর আস্ত রাখবে না। ছেলেটিকে ধমক দিয়ে প্রথম ছেলেটি আবার বলল, চুপ কর। তাইলে আপু তুমি রেডি তো? ছেলেটির কথা শুনে ভয় ঢোক গেলাম আমি। তারপর ছেলেগুলোর কথা মতো মাথা নিচু করে হাঁটতে শুরু করলাম আমি। এর ভেতরে ওই ছেলেটাও ভার্সিটিতে ঢুকে বাইক থামিয়ে ভেতরে ঢুকলো। তাকে না দেখে মাথা নিচু করে বলে দিলাম, আই লাভ ইউ ভাইয়া। আমার কথা শুনে পুরো ভার্সিটির ছেলেমেয়েরা হেসে দিল। অবশ্য হাসবে না কেন? কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করতে এসে ভাইয়া ডাকে, তবে হাস্যকর নয় তো কি? কিন্তু আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে এসেছি নাকি ছেলেটাকে প্রপোজ করতে? হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। কানে ধরো। ছেলেটার কথা শুনে কেঁপে উঠলাম আমি। আস্তে আস্তে উপরের দিকে তাকালাম আমি। সামনের ছেলেটির মুখ দেখে ভয়ে আরো চুপসে গেলাম আমি। ও নো, আবার ভাঙা টেপ রেকর্ডার। সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম আজকের দিনটা পুরো গেল রে। হায় আল্লাহ, প্রথম দিনই কপাল খারাপ আমার। তুই একটা বোকা মিম, কাকে প্রপোজ করেছিস মুখটা তো একটু দেখার উচিত ছিল নাকি? সব হয়েছে ওই ছেলেগুলোর জন্য। আরিয়ান ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি বলেছি কথা কি কানে যাচ্ছে না? ছেলেটির কথায় পুরো শরীর কাঁপছে আমার। চোখ বন্ধ করে বললাম আমি, বিশ্বাস করুন ভাইয়া, আমার কোনো দোষ নেই। ওই ভাইয়াগুলো বললো যে আপনাকে এসে বলতে, না হয় ক্লাসে যেতে দিবে না, তাই আর কি। সরি ভাইয়া। এদিকে আরিয়ান ভাবছে, রাস্তায় বসে বড় বড় কথা না, এখন যখন একটা সুযোগ পেয়েছি তাহলে এটার সুযোগ তো নিতেই হবে মিস ঝাঁঝবতী লবঙ্গ। এই ভেবে আবারও ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল আরিয়ান। আমি একবারের বেশি কথা বলি না, তাই যা বলছি তাড়াতাড়ি করো। এবার না পেরে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তারপরও নিজেকে অসম্ভব রকম শান্ত রাখার চেষ্টা করছি আমি জানি শালায় আমাকে রাস্তায় বসে ঝগড়া করার জন্য তার শোধ নিচ্ছে, কিন্তু কি করার? তাই বাধ্য হয়ে ভরা ভার্সিটির সামনে কানে ধরে দাঁড়িয়ে পড়লাম আমি। আর বাকি সবাই তারা মজা নিচ্ছে। আজকের এই সব কিছু হয়েছে আপুর জন্য। আর একবার ঋতুর বাচ্চা তোরে সামনে পাই, তোরে ছাড়বো না দেখিস। বাঁচাও বাঁচাও, কে আছো? এই বলে চেঁচাচ্ছে ঋতু আর দৌড়াচ্ছে, কারণ তার পিছনে কুকুর আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তায় কুকুর দেখে এক দৌড় দিল ঋতু। হঠাৎই সামনে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে ধরে ফেলে সামনে থাকা ছেলেটি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশ ঋতুর দিকে। পরক্ষণে কিছু মনে পড়তেই ছেড়ে দেয় আরশ ঋতুকে। সাথে সাথে ঠাস করে পড়ে যায় ঋতু নিচে। ও মা গো, আমার কোমরটা মনে হয় গেল।
এই ফাটা ডিসপ্লে, এভাবে কেউ ছেড়ে দেয়? আমার কোমরটা মনে হয় গেল রে। যা হয়েছে বেশ হয়েছে, এইভাবে গরুর মতো দৌড়ালে পড়তে তো হবেই। কি? আমি গরু? না, ইউ বলে পচা পান্তা ভাত। ঋতু আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, চুপ করুন মিস্টার ফাটা ডিসপ্লে, পিছনে কুকুর তাড়া করছিল তাই তো দৌড়াচ্ছিলাম। ঋতুর কথা শুনে হাসতে লাগলো আরস। লাইক সিরিয়াসলি, যা হয়েছে বেশ হয়েছে। কালকে ঝগড়া করছিলে না, তার শোধ উঠে গেছে। আরসের কথা শুনে আরো রেগে গেল ঋতু, কিন্তু এই মুহূর্তে কিছু বলার মুডে নেই ঋতু। একে তো ব্যথা পেয়েছে, তার সাথে মিম একা একা চলে গেছে ভার্সিটিতে, তাই কিছু না বলেই ঋতু গাড়ি করে চলল ভার্সিটিতে। আর আরস ঋতুর যাওয়ার পরে তাকিয়ে থেকে হাসতে হাসতে সেও চলল ভার্সিটিতে। ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মেঘলার। কাল রাতের দুবোন মিলে প্রচুর গল্প করেছে, তারপর রাত 2টা বাজে ঘুমিয়েছে তারা। হঠাৎ ফোনে টুং করে শব্দ আসলো, সাথে সাথে ফোনটা হাতে তুলে নিয়ে মুচকি হাসলো মেঘলা, কারণ মেসেজটা আকাশের আর তারা আজকে বিকেলে দেখা করবে এমনই কিছু মেসেজ। মুচকি হেসে বিছানা থেকে উঠে বসে পড়ল সে, তারপর চলে গেল ওয়াশরুমে। মেঘলাকে মেসেজ দিয়ে প্লেন থেকে নেমে চলল আকাশ তার নিজের বাড়িতে। তার বাবা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই মুচকি হেসে গাড়িতে বসে পড়ল সে। আজকে তার আম্মু আর ছোট ভাইকে অনেক বড় সারপ্রাইজ দেবে সে, কারণ তার বাবা ছাড়া আর কেউ জানেন না যে সে এসেছে, তাই ভেবে চলল সে নিজের গন্তব্যে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ কানে ধরে দাঁড়িয়ে আছি, আর আরিয়ান সামনের বাইকে বসে দাঁত কেলিয়ে হাসি দিচ্ছে। ইচ্ছে তো করছে শালার মাথাটাই ফাটিয়ে দেই, প্রথম দিনেই এত ঝামেলা। এর শোধ আমি সুদে আসলে ফেরত নিব মিস্টার ভাঙা টেপ রেকর্ডার। একটা হনুমান, গাধা, গরু, ছাগল, মহিষ, তোর বউ তোর একটুও ভালোবাসবে না দেখিস। রোজ ঝগড়া করবে তোর সাথে, আমার মতো বাচ্চা মেয়ের সাথে এমন করলি না, দেখিস তোর বউও তোরে একদিন সেই রকম একটা শাস্তি দিবে। আমাকে অবাক করে দিয়ে আরিয়ান বলল, আমাকে গালাগালি দেওয়া শেষ হয়েছে? না কি? কিছু না। আমিও মাথা ঝুলিয়ে সমর্থন দিলাম, কিন্তু ভেতরে ভেতরে শয়তানি হাসি দিলাম। এমন সময় উদয় হলো মিস ময়দা সুন্দরী। আমাকে কান থেকে হাত সরাতে দেখে দৌড়ে আসলো সে। এসে বলল, কি হয়েছে? কি হয়েছে দাঁড়া ময়দা সুন্দরী, আজ তোর একদিন কি আমার এই বলে দিলাম দৌড়। আর ঋতু আমাকে দৌড়াতে দেখে সেও দিল দৌড়। এমন সময় ভার্সিটির ভেতরে ঢুকেছিল আরুষ। তারপর যা হওয়ার তাই হলো। ঋতু এত দ্রুত গতিতে দৌড়াতে ছিল যে সামনের ব্যক্তিকে দেখে আর স্পিড কমাতে পারলো না। তারপর গিয়ে পড়লো ঋতু আরুষের গায়ের উপর। আবারও এক অপরকে দেখে দুজনেই একসাথে বলে উঠল, ইউ পচা পান্তা ভাত। আবার ইউ ফাটা ডিসপ্লে, আপনি? ভার্সিটির ক্যান্টিনে বসে বসে হাসছি আমি, আর আমার ঠিক উল্টো দিকে মুখ গোমড়া করে বসে আছে ঋতু। এইদিকে হাসি যেন থামছেই না আমার। আমাকে হাসতে দেখে ঋতু বলল, তুই থামবি নাকি? না থামবো না। কি করবি তুই? কিছু করুম না, যা হয়েছে তোর জন্য। আমি কি করলাম? আমি তোকে বলেছিলাম যে গিয়ে ফাটা ডিসপ্লের গায়ের উপর পড়তে। তুই তো দৌড়াতে বাধ্য করলি, তাই তো। আর তোর জন্য যে ভরা ভার্সিটির সামনে কানে ধরে দাঁড়িয়েছিলাম সেটার কি হলো? আমি তোকে বলেছিলাম কান ধরে দাঁড়িয়ে থাকতে। তুই বলবি কি? বললো তো ওই শালার ভাঙা টেপ রেকর্ডার। কি ভাঙা ট্যাপ রেকর্ডার আবার কে? তারপর ঋতুকে কালকে থেকে আজকে পর্যন্ত আরিয়ানের সাথে হয়ে যাওয়ার সব ঘটনা বললাম। সব শুনে তার হাসি থামছেই না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বললাম, এখন তুই থাম। কিন্তু এমন বদমাইশ মাইয়া হাসি থামালোই না, তাই আমি ওর সাথে দাঁত কেলানি দিলাম। ভার্সিটির ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। এমন সময় সিঁড়ি বেয়ে আরিয়ানের সামনে আসলো আরস। তাকে দেখে আরিয়ান হেসে উঠল। এই মুহূর্তে আরসের মাথায় ময়লাই ভরে আছে, কালো টি শার্ট পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো হয়েছে আরস মাটিতে পড়ে যাওয়ার ফলে। আরিয়ান ভার্সিটির দোতলার উপর থেকে আরসের সাথে হয়ে যাওয়া ঘটনা দেখতে পেয়েছে, তাই এমন কাহিনী দেখে সেও হাসছে। একরাশ বিরক্তিমাখা মুখ নিয়ে আরস বলল, এত হাসার কি হলো? ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তাহলে আমি কখন বললাম যে মেয়েটা ইচ্ছে করেই পড়েছে? এখন বলো, মামা ফিল হলো কেমন? প্রচুর ফিল হয়েছে। ওই পচা পান্তা ভাত বারবার আমার গায়ের উপর এসেই পড়ে কেন? আরসের কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, তার মানে কালকের মেয়েটাই ওই মেয়েটা? ম্যাডাই কি রে বাবা,
কিছুক্ষণ আগে ওর কোমর ভাঙলাম, আর এখন ও আমার। এই কথা শুনে আরিয়ান হেসে বলল। কেন? তুই কিভাবে ভাঙলি? তারপর আরশ কিছুক্ষণ আগে ঋতুর সাথে হয়ে যাওয়া ঘটনার কথাগুলো বলল আরিয়ানকে। আরিয়ান শুধু হাসতে লাগলো আরশের কথা শুনে, হাসি যেন থামছেই না। এমন সময় আরিয়ানের ফোনটা বাজলো, ফোনটা তুলে বলল, আব্বু বলো। তাড়াতাড়ি বাসায় আয়, তোর ভাইয়া এসেছে। আরিয়ান অবাক হয়ে বলল, কি? সত্যি? কিন্তু ভাইয়ার তো আরো 2 দিন পর আসার কথা ছিল। এমন সময় তার আব্বুর কাছ থেকে আকাশ ফোনটা নিয়ে বলল, তোদের সারপ্রাইজ দিতে আগেই চলে এসেছি, তাড়াতাড়ি বাসায় চলে আয়। আরিয়ান খুশি হয়ে বলল, আসছি আমি, 1 ঘন্টার ভিতরে চলে আসছি ভাইয়া। তাড়াতাড়ি আয়। এই বলে ফোনটা কাটলো আকাশ। তারপর ফোনটা রেখে আকাশ চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরিয়ানের খুশি দেখে কে? কতদিন পর তার ভাইয়াকে দেখতে পাবে সে, ভাবতেই খুশি লাগছে তার। কি হয়েছে, এত খুশি কেন? ভাইয়া এসেছে। কি? তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যাবি? তার আগে বলতো, কালকে প্লেনে বসে কাকে ইডিয়েট বলছিলি, তারপর সকালেও তো কাকে যেন কানা বললি, ব্যাপারটা কি? আর বলিস না, ওটা কানা, ইডিয়েটের সাথে ঝাঁঝবতী লবঙ্গ। মানে হলো। তারপর আরিয়ান ও আরশকে কালকে থেকে সকাল পর্যন্ত যা যা হয়েছে তার সাথে ঝাঁঝবতী লবঙ্গের সব কথা বলতে লাগলো আরশকে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে এখনো বসে আছি ক্যান্টিনে। কিছুতেই ভালো লাগছে না, শুধুই আরিয়ানের দেওয়া অপমানটা মাথায় ঘুরছে আমার। কি করব? কিছু তো করতেই হবে, না হলে আজকে রাতে ঘুম হবে না আমার। আজকে আর ক্লাস না করেই বাসায় যাব এমন মনোভাব নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে ঋতু বলল, কি হলো, দাঁড়ালি কেন? বাসায় যাব, চল। কিন্তু কেন? ভালো লাগছে না, চল। আমার জোরাজুরিতে ঋতু চলতে বাধ্য হলো। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মুচকি হেসে দোকান থেকে কতগুলো চুইংগাম কিনে খেতে লাগলাম আমি, আর রহস্যময়ী হাসি দিতে থাকলাম। আজকে বুঝতে পারবা মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, আমার পেছনে লাগলে কি হতে পারে, এই ভেবে কিছুটা জোরে হাসতে লাগলাম আমি। কি হলো, হাসছিস কেন? কিছু না ময়দা সুন্দরী, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। মানে? এত মানে না, চল আমার সাথে। এই বলে ঋতুর হাত ধরে চললাম বাহিরে। এগুলো কি করছিস? তোর মাথা করছি, দেখতে পারছিস না? কেউ দেখলে কি হবে বুঝতে পারছিস? কিছু হবে না, আর কেউ দেখলে তো হবে। কেউ থোড়াই দেখেছে যে আমরা ভাঙা টেপ রেকর্ডারের বাইকের চুইংগাম লাগিয়ে দিচ্ছি? তাই চুপ করে থাক, আর যেটা করছি চুপ করে দেখতে থাক। বাইকের ব্রেকে চুইংগাম লাগিয়ে দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চললাম আড়ালে, কারণ দেখতে হবে না মিস্টার ভাঙা টেপ রেকর্ডারের অবস্থাটা কেমন হয়। এই বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে চললাম আমি আর ঋতু গাছের আড়ালে। নিজেদের কাজ শেষ করে আরিয়ান আর আরশ চলল বাহিরে। এখন দুজন একসাথেই বাসায় ফিরবে তারা, কারণ আরিয়ানের মতো আরশ অনেক খুশি। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। আরিয়ানকে বাইকে ব্রেক করতে চুইংগাম আটকে হাতে চলে এলো। হাত যত উপরে উঠছে চুইংগাম ততই লম্বা হয়ে যাচ্ছে। এদিকে আরশ আরিয়ানের এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। হাসি পাচ্ছে তার, তবুও হাসি দমিয়ে রেখেছে সে। এদিকে আরিয়ানের মাথা গরম হয়ে গেল, এরকম একটা কাজ কে করলো। এসব ভাবতে ভাবতে এদিকে আমি আর ঋতু আরিয়ান আর আরশের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। হঠাৎ আমি আর ঋতু বেরিয়ে আসলাম গাছের আড়াল থেকে। ঋতু ভয়ে আত্মরা হয়ে গেছে, তারপরও এক প্রকার হাত ধরে টেনে নিয়ে আসলাম ওকে। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওনাদের বললাম, ছি ছি ভাইয়া, চুইংগাম না খেয়ে হাতে লাগিয়ে বসে আছেন? আমি জানতাম চুইংগাম মুখে দিয়ে খেতে হয়, আপনি তো দেখি হাতে লাগিয়ে বসে আছেন, খুব ভালো। এতটুকু কাটা গায়ে নুনের ছিটা দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলাম আমি আর ঋতু। বাইরে এসে ওরে হাসি আমার আর ঋতুর। আমাদের হাসি দেখে কে? হাসতে হাসতে চললাম আমরা বাড়িতে। এদিকে আরিয়ান রেগে বোম হয়ে গেছে, কারণ তার আর বুঝতে বাকি রইল না এরকম বদমাইশি ঝাঁঝবতী লবঙ্গই করেছে। রাগে তার মাথায় আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে। মনে মনে নিজেকে বলছে সে, এর শাস্তি আমিও সুদে আসলে ফেরত নিব মিস ঝাঁঝবতী লবঙ্গ। এদিকে আরশের ভিতরে ভিতরে প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু বাহিরে বের করতে পারছে না সে। আরশ বলল, দোস্ত যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? কি করে যাব ওই কানায়? না ঝাঁঝবতী লবঙ্গ কি করে চলে গেল দেখোস না তুই? আরশ অবাকের সাথে তাকিয়ে বলল,
তার মানে এটাই সেটা। কি? হুম। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কলিং বেল টিপ দিতে দিতেই আপু এসে দরজা খুলল। আপুকে দেখে আপুকে ধরেই লুঙ্গি ডান্স দিতে লাগলাম আমি। খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার, তাই করছি। এইদিকে আমার কাণ্ড দেখে অবাক হয়ে বলল মেঘলা, কি হয়েছে? বাঁদরের মতো নাচিস কেন? স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 মুভির গান ছেড়ে উড়া ধরে ডান্স দিচ্ছি আমি। তবে একা নই, সাথে সাথে আমার প্রাণপ্রিয় আফামনি। সে কিছুই করছে না, শুধু আমার দিকে হ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ বাসায় এসেই কোনো কারণ ছাড়াই মিউজিক বাজিয়ে উড়াধুরা নাচতে থাকলে এমন ভাবে তো তাকিয়ে থাকবেই, তাই না? এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়লাম আমি সোফায়। আপুর দিকে তাকিয়ে বললাম, আপু পানি নিয়ে আসো জলদি। আপু আমার কথা মতো গিয়ে পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসতেই ঢকঢক করে সব পানি খেয়ে ফেললাম আমি। পানির গ্লাস আপুর হাতে দিতেই আপু বলে উঠল, এখন বল, এতক্ষণ নাচতেছিলি কেন? কি হয়েছে? কি হয়নি তাই বলো। মানে হলো তারপর আপুকে সব বলে দিলাম আমি। ভাঙা টেপ রেকর্ডারের সাথে যা যা ঘটেছে এই 2 দিনে সব ঘটনা বললাম আমি। আমার কথা শুনে আপু হা করে তাকিয়ে রইল, কিছুই বলল না। আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলাম রুমে। জানি এখন ওখানে বসে থাকলেই শুরু হবে আপুর বকবকানি, তাই ওখান থেকে সরে আসাই উত্তম। রুমে এসে আবার কিছুক্ষণ ডান্স দিয়ে চললাম আমি ওয়াশরুমে। বাসায় আসতে আরিয়ান আকাশকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কথা বলে তারপর চলল ওয়াশরুমে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে না পারছে কিছু করতে, আর না পারছে সহ্য করতে। ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে আরিয়ান। চোখ অসম্ভবভাবে লাল হয়ে আছে তার। মনে মনে কয়েকশো গালাগালি দিয়ে ফেলেছে সে। বিকাল 4টা। নিজের রুমের টেবিলের কাছে চেয়ারে বসে আছে আরস। কেমন অদ্ভুত লাগছে তার। বারবার শুধু পচা পান্তা ভাতের কথা মাথায় আসছে আর হাসছে সে। সকালে হঠাৎ ঋতুকে দেখে চোখ আটকে যায় আরসের। হঠাৎ এমন হওয়ার মানে খুঁজে পায় না আরস। জীবনে হয়তো প্রথমই কোনো মেয়ের হঠাৎ করেই তার এতটা কাছে চলে আসা, হঠাৎ জড়িয়ে ধরা, হঠাৎ মাটিতে গড়াগড়ি খাওয়া, হঠাৎ ধাক্কা লাগা, আর হঠাৎ করে এতটা ঝগড়া হওয়া, সবই আরসকে খুব হাসাচ্ছে। এতক্ষণ ভাবছে আরস ঋতুকে নিয়ে, জানা নেই তার, তবে ভাবতে ভালো লাগছে তার। হঠাৎই ডায়েরির পাতা উঠে কি প্রথম লাইনে ভুল করে আনমনে লিখে ফেলেছে পচা পান্তা ভাত। হঠাৎ ফোন বাজলো আরসের। ফোনটা তুলতেই ওপাশ থেকে বলে উঠলো আরিয়ান, তাড়াতাড়ি বাসায় আয়, শপিংয়ে যাব। কেন? চানাচুর বিক্রি করতে। কি? শপিংয়ে মানুষ কেন যায়? শপিং করতে যায়? তাইলে প্যাক না করে তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমি ওয়েট করছি। বলেই ফোনটা কেটে ডায়েরির পাতায় তাকাতেই অবাক হয় আরস। এটা কি লিখলো সে? এটা লেখার জন্য তো ডায়েরির পাতা খোলেনি সে। তবে মস্তিষ্কের প্রশ্নগুলো এসেও আবার আটকে গেল তার। তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল সে। আরিয়ানদের বাসায় গিয়ে আরিয়ান আর আরস রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে। বিছানায় বসে আম্মাজানের বানানো আচার খাচ্ছি, আর সামনে আমার আফামনি মানে মেঘলা আপু সাজুগুজু করছে। কারণ হচ্ছে সে এখন কোথাও ঘুরতে যাবে। তবে কার সাথে দেখা করতে যাবে তা আমি জানি, কারণ আপু আকাশ ভাইয়ের সাথে বলা মেসেজ আমি দেখেছি। হিহি। আচার খেতে খেতে আপুকে বললাম, আপু এত সাজুগুজু করছো কেন? দুলা ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? বেশি পেকে গেছিস না তুই? আমি জানি তুমি এখন আকাশ ভাইয়ের সাথে রেস্টুরেন্টে বসে রোম্যান্স করতে যাচ্ছ। কি বললি তুই? এই বলে আপু ছুটতে লাগলো মিমের দিকে, আর মিম দৌড়ে তার আম্মাজানের পিছনে। হলো, তোরা দৌড়াচ্ছিস কেন? আমি বলছি আম্মু, আপু আসলে। ছুটকি, খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? আমরা কি জানি না ভেবেছো? আম্মুও জানে তুমি যে আকাশ ভাইকে ভালোবাসো। এই রে, মুখ ফসকে সত্যি কথা বলে দিলাম। মেঘলা আপুর দিকে তাকাতেই দেখলাম চোখ মুখ গরম হয়ে গেছে তার। আর এই রে, খাইছে। এখন যদি হাতে পায়ে আমারে তো শেষ করে দিবে, এই ভেবে দিলাম দৌড়। আপু পেছন পেছন দৌড়াতে লেগেছিল, কিন্তু তার আগেই আম্মু ধরে ফেললো তাকে। আর এই সুযোগে রুমে গিয়ে হালকা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমি। কারণ আজকে ঋতুর সাথে শপিং এ যাওয়ার কথা আমার। আম্মুকে আগেই বলে রেখেছি, তাই আসার সময় 2 লাইন বলে চলে এসেছি আমি। আর আপু হয়তো মনে মনে হাজারটা গালাগাল দিচ্ছে, কিন্তু আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলাম। এখন বোঝো ঠেলা আপু। আমি জানি মেঘলা তুই আকাশকে পছন্দ করিস, কিন্তু এই কথাটা তো আকাশকেও বলতে হবে নাকি? কিন্তু আম্মু, আকাশের দিকটাও তো জানি না। ও যদি না বাসে তাহলে? শোন, আমি বলি, আকাশ ছেলে হিসেবে খুব ভালো,
ও যতবার আমাদের বাসায় এসেছে তাতে সব দিক থেকে ওকে ভালো লেগেছে আমার। তাই বলি এইভাবে দেরি না করে এখনই বলে দে আকাশকে, বাকিটা ও নিজেই বুঝে নেবে। কিন্তু আম্মু, আর কোনো কিন্তু নাই। আমি আর তোর বাবাকে বলতে পারবো না যে তুই এখন বিয়ে করতে পারবি না। তোর পড়াশোনা শেষ, এখন জবও করছিস, আর এখনই তোকে একজন জীবন সঙ্গী বেছে নিতে হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আকাশকে বল, না হলে খুব দেরি হয়ে যাবে। এতটুকু বলে চলে গেলেন উনি। মেঘলাও কথাগুলোর মাথায় রেখে চলে আসলো বাহিরে, কারণ এখন তাকে যেতে হবে আকাশের সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বসে আছে আকাশ একরাশ অস্থিরতা নিয়ে, কারণ প্রায় 5 বছর পর দেখা হবে মেঘলার সাথে। তবে ভিডিও কলে অনেকবারই দেখা হয়েছে তারপরে একটু অস্থিরতা, কারণ আজকে মেঘলাকে ভালোবাসার কথা বলতে চায় আকাশ, কিন্তু আদৌ বলতে পারবে কি? এমন সময় কালো রঙের চুড়িদার পরে রেস্টুরেন্টে ঢুকলো মেঘলা। চুলগুলো খোলা, চোখে গাঢ় কাজল, সব মিলে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আকাশের তো চোখ আটকে গেছে তাকে দেখে। মেঘলাও সামনের টেবিলে আকাশকে দেখে মুচকি হেসে বসে পড়ল। মেঘলা বসতেই আকাশের ধ্যান ভাঙলো। কেমন আছিস তুই? আগের চেয়ে মোটা হয়ে গেছিস। আমি কি মোটা হয়ে গেছি? তোর চোখ ঠিক আছে? আরো চিকন হয়ে গেছি আমি। দেখে তো তাই মনে হচ্ছে। বলে হেসে দিল আকাশ। তারপর ওয়েটারকে বলে খাবার অর্ডার দিল আকাশ। ওয়েটার খাবার দিয়ে চলে যায়। এমন সময় দুজনেই একসাথে বলে উঠল, আমার কিছু বলার আছে আকাশ। আমিও কিছু বলতে চাই তোকে। আচ্ছা তুই আগে বল। না তুই বল। না তুই বল, লেডিস ফার্স্ট। আকাশের কথা শুনে মেঘলা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে নিবে তার প্রস্তুতি নিচ্ছে। শপিং মলে জামা দেখছি আমি আর ঋতু, অনেকক্ষণ যাবতই দেখে যাচ্ছি, তবে একটাও পছন্দই হচ্ছে না। অনেকগুলোই ট্রাই করেছি কিন্তু কোনোটাই ভালো লাগছে না আমার। হঠাৎ ঋতু বলল, এগুলো ট্রাই কর গিয়ে। ওর কথা মতো জামাগুলো নিয়ে চলে গেলাম চেঞ্জিং রুমে। একটা পরতেই দেখলাম মোটামুটি ভালো লাগছে, কিন্তু সমস্যা ঘটলো আর একটা জায়গায়। আর একটা জামার চেইন আটকে গেছে, খুলতে পারছি না। এই রে, এখন কি করব? শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু দেখছে আরিয়ান আর আরশ। হঠাৎ তারা লেডিস চেঞ্জিং রুমের দিক থেকে হেঁটে যাচ্ছিল। এমন সময় আরিয়ানের হাত ধরে টান দিয়ে কেউ ভেতরে নিয়ে গেল। হঠাৎই এমন হওয়াতে আরিয়ান কিছুই বুঝতে পারল না। আরশ কিছুটা দূরে যেতেই হঠাৎই পাশে আরিয়ানকে দেখতে না পেয়ে অবাক হয়ে বলল, যা বাবা, ও আবার কোথায় চলে গেল? এই বলে খুঁজতে লাগলো আরশ আরিয়ানকে। হঠাৎ কেউ তার মাথার উপর একটা জামা ছুঁড়ে মারল। আরশ তো অবাক, আরো কয়েকটা জামা ছুঁড়ে মারলো তার দিকে। আরশ অবাকের উপর অবাক হচ্ছে। এদিকে ঋতু একের পর এক জামা কাপড় ছুঁড়ে বলল, তুই এগুলো সব ট্রাই করে আয়। এদিকে আরশের কাছে কণ্ঠটা চেনা চেনা লাগছে। মুহূর্তেই কার কণ্ঠ মনে পড়তেই হালকা কাপড় সরিয়ে ঋতুকে দেখে চেঁচিয়ে বলল, ইউ পাগল, পচা পান্তা ভাত, এগুলো কি করছো? আর আমি মেয়েদের কাপড় পরবো কেন? এদিকে ঋতু পুরুষের কণ্ঠ শুনে ঘুরে তাকিয়ে আরশকে দেখে বলল, আপনি ওয়াটার স্প্রে এখানে কি করছেন? দেওয়ালের সাথে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে ভাঙা টেপ রেকর্ডার, আর আমার চোখ রসগোল্লার মতো হয়ে আছে। চোখ লাল করে দেওয়ালের সাথে চেপে ধরে তাকিয়ে আছে আরিয়ান আমার দিকে। তবে এই মুহূর্তে দোষটা আমারই ছিল। বাহিরে কে ছিল তাকে না দেখে টান মেরে ভেতরে নিয়ে আসলাম আমি। কিছুক্ষণ আগে ঋতুকে ভেবে টেপ রেকর্ডারকে টেনে ভেতরে নিয়ে এসেছিলাম আমি, আর হঠাৎ করে তাকে দেখে এক প্রকার চিৎকার দিতে যাব, তার আগেই আরিয়ান মুখ চেপে ধরলো। এইদিকে আরিয়ান চেঁচিয়ে বলছে, ইউ ইডিয়েট, এটা কি করলে তুমি? তবে একদিক থেকে ভালোই হয়েছে, সকালের বেয়াদবির শাস্তিটা এখনই সুদ সমেত ফেরত দিব তোমাকে। আমি মিস ঝাঁঝবতী লবঙ্গ। বলে শয়তানি হাসি দিল আরিয়ান। আরিয়ানের কথা শুনে পুরো ঘাবড়ে গেলাম আমি। হায় রে, এখন কি করবে কে জানে। এইদিকে মুখ চেপে ধরে আছে, শ্বাস তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎই আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেললো। আরিয়ান হাত সরাতেই জোরে জোরে শ্বাস ফেলে বললাম আমি, আপনি কি পাগল? এতক্ষণ কেউ মুখ চেপে ধরে? ও বাবা, আর 2 মিনিট হলে তো পগার পার হয়ে যেতাম আমি আমার মতো কথা বলে যাচ্ছি, আর আরিয়ান শুধু আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন লাগছে তাকে। কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, দেখুন ভাইয়া, সকালে যা ঘটেছে তা সদবোধ। আপনি আমাকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছেন, তাই আমিও একটু মজা করেছি, আর কিছু না। তার মানে ওই বেয়াদবি তুমি করেছিলে?
আরিয়ানের এই কথাটা শুনে এখন নিচের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে আমার। না মানে কি মানে করছো? ভুল যখন করছো শাস্তি তো পেতেই হবে। আরিয়ানের শাস্তির কথা শুনে হালকা চেঁচিয়ে পড়ে গেলাম আরিয়ানের বুকে। মানে অজ্ঞান হয়ে গিয়েছি, আসলে হইনি, অ্যাক্টিং করলাম আর কি। আরিয়ানের বুকে পড়তেই আরিয়ান ধরে ফেললো। কিছুটা ঘাবড়ে গেল সে। আরিয়ান অস্থির হয়ে গেছে বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আমার এমন কাজে আরিয়ান পুরো ভেবাচাকা খেয়ে গেল। আমিও আরিয়ানকে একটা চোখ টিপ মেরে দিলাম দৌড়। এইদিকে আরিয়ান আমার এমন কাজে পুরো বোকা বনে গিয়েছে, হা করে দাঁড়িয়ে রইল। পরক্ষণে কিছু একটা মনে করেই মুচকি হাসলো আরিয়ান। তারপর রুম থেকে বেরিয়ে খুঁজতে লাগলো আরশকে। ইউ পচা পান্তা ভাত, তোমার জন্য আশেপাশের মানুষেরা আমাকে দেখে হাসছে, তোমাকে তো আমি। এই বলে সামনে এগোতে নিল আরশ, আর সাথে সাথে তার গায়ের উপর থেকে একটা জামা পরে নিচে যায়, আর তাতে পা পিছলে পড়ে যায় আরশ। সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা ঋতু তা দেখে হেসে দেয়। এতক্ষণ ঋতু আর আরশ মিলে একে অপরের সাথে ঝগড়া করতেছিল, আর আরশের অবস্থা দেখে আশেপাশের সবাই হাসছিল। আর যা দেখে আরশ রেগে গিয়ে ঋতুকে কিছু করতে যাবে তার আগেই পড়ে যায়। হঠাৎ ঋতু তার হাসি থামিয়ে দিয়ে আরশের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি ফাটা ডিসপ্লে ভাইয়া, আসলে আমি ভেবেছিলাম আমার বেস্ট মিম, তাই ওর দিকে জামা কাপড়গুলো ছুঁড়ে মেরেছিলাম। বুঝতে পারিনি আপনার গায়ে পড়েছিল, তাই সরি। এতক্ষণ ঋতুর কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল আরশ, কারণ এই প্রথমবার এত সুন্দর করে কথা বলল ঋতু তার সাথে। আরশ কিছু না ভেবে ঋতুর হাত ধরে উপরে উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করে ঋতু গিয়ে পড়লো আরশের বুকে। আরশ হঠাৎ এমনটা হওয়াতে কিছু বুঝতে না পেরে সেও পড়ে যায় নিচেই। এইবার আরশের কোমর মনে হয় শেষ। আরশ নিচে আর ঋতু তার উপরে। এইদিকে হা করে তাকিয়ে আছি আমি আর ঋতু আরশের দিকে, কারণ আমার জন্যই তারা পড়ে গেছে নিচে। আরিয়ানের থেকে পালাতে এত দ্রুত গতিতে দৌড়ে আসছিলাম যে নিজের স্পিডই কমাতে না পেরে এসে ধাক্কা লাগলো আমার সাথে ঋতু। আমি নিজেকে ধরে রাখতে পারলেও ঋতু পারলো না। হঠাৎ এমনটা হওয়াতে বুঝতে না পেরেই পড়ে যায়। আমার সাথে ধাক্কা লেগে ঋতু আর ঋতুর সাথে ধাক্কা লাগে আরশের। ওদের কাহিনী দেখে জিহ্বায় কামড় দিলাম আমি। তারপর শুধু হা হয়ে তাকিয়ে রইলাম ওদের দিকে। একরাশ নীরবতা কাটিয়ে মেঘলা বলে উঠল, তুই বল আগে। এতক্ষণ পর মেঘলার মুখে এমন কথা শুনে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল আকাশ। তারপর সে নিজেই এক বুক সাহস নিয়ে পকেট থেকে একটা রিং বের করে বলল, উইল ইউ ম্যারি মি মেঘলা? আকাশের কথাগুলো শুনে মেঘলা পুরো শকড। সেও তো এতক্ষণ এই কথাটাই বলতে চেয়েছিল। সত্যি কথা বলছি, তোকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। অনেকবার ভেবেছি বলবো তোকে, কিন্তু বলতে পারিনি, তাই আজকে বলে দিলাম। তুই কি রাজি আমার লাইফ পার্টনার হতে? এতক্ষণ মেঘলা আকাশের কথাগুলো শুনে বলে উঠল, আমি তো তোকে ভালোবাসি আকাশ। মেঘলার কথা শুনে আকাশের চোখ পুরো খুশিতে জলজল করে উঠল। তারপর মেঘলার হাতে আংটি পরিয়ে দিল আকাশ। তারপর আরও কিছুক্ষণ কথা বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো তারা। দুজনেই খুশি। রিক্সা করে বাড়ি ফিরছে আকাশ আর মেঘলা। আকাশ এটা ওটা বলছে আর মেঘলা চুপটি করে বসে সব শুনছে। এই মুহূর্তে তারা একে অপরের হাত ধরে আছে। মেঘলা আকাশের কাঁধে মাথা দিয়ে আছে। চারিদিকে ফুরফুরে বাতাস। সূর্য এখনই ডুবে যাবে আকাশের বুকে। এমন একটা সময় হঠাৎই আকাশ বলল, খুব তাড়াতাড়ি তোর বাসায় গিয়ে কথা বলবো আমার বাবা মাকে নিয়ে। বিনিময়ে মেঘলা কিছু বলল না, শুধু মুচকি হাসলো। এরকম নানার কথার মাঝেই চলেছে তারা তাদের গন্তব্যে। বাড়ি ফেরার উদ্দেশ্যে রিকশায় বসে আছি আমি আর ঋতু। ঋতু পুরো গোমরা মুখ হয়ে বসে আছে, আমার সাথে কথা বলছে না। অনেকবার সরি বলেছি তাকে, তারপরও তার রাগ কমছেই না। ভাগ্য ভালো ছিল ভাঙা টেপ রেকর্ডার আসার আগেই আমরা চলে এসেছি, না হয় আরুষ ভাইয়া কোমর ভেঙে গেছে দেখলে কি করতো আমাদের। তখন ঋতু আরুষ ভাইয়ের উপর থেকে উঠিয়ে তার গায়ের উপর থেকে জামা কাপড় সরিয়ে তাকে সরি বলে চলে আসি আমি আর ঋতু। আজকে শপিংটাও হলো না। এইসব ভেবে চলছি বাড়ি। এদিকে আরিয়ান আর আরশ গাড়ি করে বাড়ি ফিরছে। আরিয়ানের তো মাথা পুরো গরম হয়ে আছে। এই মুহূর্তে মিমের উপর প্রচণ্ড রেগে আছে সে। এর প্রথম কারণ ঠিকভাবে শপিং করতে পারলো না, তার উপর আবার আরশের কোমর ভাঙা। সব মিলিয়ে খিচুড়ি হয়ে গেছে। আর আরশ ব্যথা মাথায় চুপ করে বসে আছে গাড়িতে, কিছু বলছে না। দেখতে দেখতে দুদিন কেটে গেল।
এই দুদিনে ভার্সিটি যাওয়া হয়নি আমার, আর আমার সাথে ঋতুও যায়নি। ভার্সিটি না যাওয়ার দুটি কারণ ছিল, এক বাড়িতে কিছু কাজ ছিল, আর দুই ভাঙা টেপ রেকর্ডারের ভয়ে। সে যাই হোক, সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকে আকাশ ভাইয়ারা আসবে আমাদের বাড়িতে আপুকে দেখতে। অবশ্য দেখতে আসবে বললে ভুল হবে, আসবে তো বিয়ের তারিখ ঠিক করতে। শুনেছি আরশ ভাইয়ার ছোট ভাই আর তার এক বন্ধু আসবে, তার মানে তাই মনে মনে কিছুটা শয়তানি বুদ্ধি বানিয়ে রেখেছি আমি। তবে একা নয়, সাথে আছে মাই বেস্টু ঋতু, ও একটু পরেই এসে পড়বে এই ভেবে চললাম ওয়াশরুমে। মিম ওয়াশরুম থেকে বেরোতেই দেখে ময়দা সুন্দরীকে দেখতে পেলাম, প্রচুর সেজে গুজে এসেছে। তবে এই সাজে যে তোমাকে ওঠাতে হবে ময়দা সুন্দরী, এক শয়তানি মার্কা হাসি দিয়ে বললাম আমি। ঋতু অবাক চোখে তাকিয়ে বলল, মানে তো একটা আছে ময়দা সুন্দরী, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, বলে হেসে উঠলাম আমি। সকাল 9টা। আকাশের বাড়ির সবাই সেজেগুজে তৈরি হয়ে যাবে মেঘলাদের বাড়িতে। এই আকাশ আর মেঘলার ব্যাপার সবাই মেনে নিয়েছে, কারণ তারাও মেঘলাকে পছন্দ করত। এখন মেঘলা তাদের বাড়ির বউ হবে, এতে তাদের কোনো আপত্তি নেই। তাই সবাই খুশি মনে চলেছে। তারা আরিয়ান, আরশ, আকাশ আর আকাশের বাবা মা সবাই তৈরি হয়ে গাড়ি করে চলেছে। আকাশ তো মহা খুশি, অনেক দিনের পূর্ণ বাসনা পূর্ণ হবে তার। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো মেঘলাদের বাড়ির সামনে। গেটের সামনে মেঘলার আব্বুকে দেখে সালাম দিল আকাশ, আর তারপর তার বাবা। সবাই খুশি মনে চলল বাড়ির ভেতরে। রুমে ঢুকে সবাই গিয়ে বসে পড়ল সোফায়। তারপর এক এক করে সব খাবার এনে সামনে রাখলেন আম্মু। এর ভেতরে মেঘলাকে সেজে গুজে নিয়ে আসা হলো তাদের সামনে। সবাই মেঘলাকে দেখে খুশি হয়ে গেল। আকাশের আব্বু বলল, আমাদের কোনো আপত্তি নেই মেঘলাকে আমাদের বাড়ির বউ বানাতে। এমন সময় একটা রুমের ভিতর থেকে এক বুড়ো আর এক বুড়ি বলে উঠলেন, আমাদের আপত্তি আছে। সাথে সাথে সামনে বসে থাকা সবাই তাকালো পিছনে। সাদা চুল, চোখে চশমা, হাতে নরমাল চুড়ি আর তাঁতের শাড়ি পরেছি আমি। আমার হাতে আছে একটা লাঠি, আর ঋতু পরেছে সাদা পাঞ্জাবি, নাকে নকল নোস, নকল দাড়ি, মাথায় টুপি পরে তৈরি সে। টোটাল কথা হচ্ছে দুই বন্ধু মিলে স্বামী স্ত্রী সেজেছি, তাও আবার বোনের দাদা দাদি। এদিকে আমাদের এভাবে দেখে মা আর আপু নিশ্চয়ই অবাক হয়ে গেছে। হওয়ারই কথা, পরিবেশটা এমন হয়ে গেছে, সবার দৃষ্টি এখন আমাদের সামনে আকাশ ভাইয়ার সাথে বসে থাকা দুই ছেলের দিকে। তাদের দেখে যেন চরম অবাক হয়ে গেলাম আমরা। এ দেখি ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে। এদিকে ওদের দেখে ভয়ে ঘাবড়ে গেছি। প্রায় যদি চিনে ফেলে তাহলে তো গেছি, মান সম্মান সব আলো ভর্তা হয়ে যাবে। এই আইডিয়াটা পেয়েছিলাম একটা বাংলা সিনেমা দেখে। যেদিন থেকে মুভিটা দেখেছিলাম সেদিন থেকে ভেবে রেখেছি, আপুকে যেদিন দেখতে আসবে সেদিন আমিও বুড়ি সেজে জামাইকে প্রশ্ন করব। যেই ভাবা সেই কাজ। এমন সময় আকাশ ভাইয়ার আব্বু বলে উঠলেন, জি বলুন, আপনাদের আপত্তি কোথায়? ওনার কথা শুনে আমি আর ঋতু গুটি গুটি পায়ে সামনে চললাম। এদিকে আরশ আরিয়ানের কানে কানে বলছে, দোস্ত, ওনাদের একটু কম বয়সী মনে হচ্ছে না? কি বলতে চাইছিস? না, কেমন যেন চেনা চেনা লাগছে আর কি। আরশের কথা শুনে আরিয়ানও এক গভীরভাবে তাকালো তাদের দিকে। আমি আমার আর ঋতু চুপি চুপি করে সোফায় বসতে গেলাম। আমি একটু কাশি দিয়ে আরশের দিকে তাকিয়ে বললাম, ফাটা মানে থুকু, বলছি তুমি একটু সরে বসো। আমার কথা শুনে আরশ গিয়ে বসে পড়লো আরিয়ানের কোলে। তারপর ঋতুকে ওদের পাশে বসিয়ে আকাশ ভাইয়ার সামনে আমি বসলাম। আকাশ ভাইয়ার আব্বুর দিকে তাকিয়ে বললাম, আসলে আপত্তি বলতে আমি কিছু প্রশ্ন করতে চাই আমার নাচ জামাইকে। আমার কথায় সবাই কিছুটা অবাকের চোখে তাকালো, কিন্তু আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশ ভাইকে বললাম, বলছে যে আমার নাতির জামাই মানে নাচ জামাই। মেঘলা আমাকে দাদিমা বলে ডাকে, তুমিও তাই বলেই ডাকবে, ঠিক আছে? আর আমরা দুজন হলাম মেঘলার দাদা দাদি। আকাশও খুশি হয়ে সালাম দিয়ে বলল, ঠিক আছে দাদিমা। এখন বলো, তুমি রান্না করতে পারো তো? হ্যাঁ। এদিকে আরশ আরিয়ানের কানে কানে বলল, দোস্ত, এটা কেমন প্রশ্ন? বিনিময়ে আরিয়ান কিছু বলল না। আকাশ ঘাবড়ে গিয়ে বলল, পারি। বিদেশ তো আমি নিজে রান্না করে খেয়েছি। আমি চোখের চশমাটা ঠিক করে বললাম, খুব ভালো। এখন বলো, বাচ্চা কাচ্চা কোলে নিতে পারো তো? আর কান্নাকাটি করলে সামলাতে পারো তো? না মানে। না থাক, বলতে হবে না। এদিকে আরিয়ানের এখন সন্দেহ লাগছে, তাই সে তাকিয়ে আছে মিমের দিকে। এদিকে আমার অবস্থা তো এখন যায়, যা করতে চাইছিলাম
সব এখন আলুর ভর্তা হয়ে গেছে। ভাঙা টেপ রেকর্ডার এমন ভাবে তাকিয়ে আছে যেন চিনতে পারলো নাকি। না, চিনতে দেওয়া যাবে না, চিনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরিয়ানের দিকে তাকিয়ে বললাম, ইউ এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আগে কখনো মেয়ে মানুষ দেখেননি নাকি? আরিয়ান এবার একটু সংকোচ বোধ করলো। না তেমন কিছু না দাদি, আসলে আপনাকে এত সুন্দর দেখতে যে আমি তো পাগলই হয়ে গেলাম। আরিয়ানের কথা শুনে হেসে বললাম, ভালো লাগছে তাই নাকি? চলো তাহলে বিয়ে করে ফেলি। আরিয়ানও মুচকি হেসে বলল, কেন নয় দাদু, যদি রাজি থাকে আপনাকে আমার হাতে তুলে দিতে আমিও রাজি আছি, চলুন তাহলে। এমন সময় ঋতু কাশি দিয়ে বলল, এসব কি হচ্ছে ডার্লিং? এখানে আমি আছি, তুমি দেখতে পারছো না? আমাদের এমন কথাবার্তা শুনে আশেপাশের সবাই হাসলো। বেশি হেসেছে ঋতুর ডার্লিং ডাক শুনে। আমিও একটু ভাব নিয়ে বললাম, বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? নাতিদের সামনে কি সব ডাকছো? আমার কথা শুনে আরো উচ্চস্বরে হাসলো তারা। আরুষ তার মাথা চুলকে বলল, তা দাদু আর দাদি আর কিছু জিজ্ঞেস করবেন না? করব তো, পরে করব, বিয়ের পর। শালা তোর জন্য পারলাম কই। যা যা বলতে চাইছিলাম সব তো ভুলে গেছি। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে। আব্বা জানে দেখলে তো শেষ। আকাশের আব্বু বললেন, তার মানে আপনারা রাজি? আমি আর ঋতু মাথা ঝুলিয়ে হ্যাঁ সমর্থন দিলাম। তাহলে আর কি, বিয়েকে ডাকুন। মানে আব্বুকে? এদিকে আমার অবস্থা আরো বিগড়ে গেল আব্বু আমাদের এভাবে দেখলে তো। তাই আমি আর ঋতু একে অপরের দিকে তাকিয়ে সবার সামনে বলে উঠলাম, আমরা তাহলে এখন যাই, পরে আবার আসবো। আরিয়ানের এখন আরো সন্দেহ জাগলো। কেমন যেন পালাই পালাই ভাব। কেন দাদি, এখনই চলে যাবেন? না তেমন কিছু নয়, একটু কাজ ছিল। এদিকে ঋতু এখন ঘাবড়ে গিয়ে বলল, আর ডার্লিং চলো রুমে, আমাকে ওষুধ খাইয়ে দিবে। চলো বলে ঋতুর দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আমার, কারণ ওর নকল দাড়ি খুলে গেছে। সাথে সাথে উঠে দাঁড়ালাম আমি। কি হলো, উঠে দাঁড়ালেন কেন দাদি? না তেমন কিছু না। এদিকে ঋতু কয়েকবার ইশারা দিয়েছি কিন্তু ও বুঝতেই পারছে না। হঠাৎ আরুষের চোখ যায় ঋতুর দাড়ির দিক। আমি তা দেখে আরুষের দিকে তাকিয়ে বললাম, তুমি কি করো নাতি? মানে পড়াশোনা করো নাকি চাকরি? আরুষ আর খেয়াল না করে বলল, আমি অনার্স 4th ইয়ারে পড়ি। আর ও মানে আরিয়ানো। ও খুব ভালো। এদিকে আরিয়ান বুঝে গেছে এরা নকল, কারণ ঋতুর দাড়ি দেখে ফেলেছে আরিয়ান। আরিয়ান টান মেরে ঋতুর দাড়ি খুলে ফেললো। সাথে সাথে ঋতু মুখে হাত দিল। মান সম্মান সব ফালুদা হয়ে গেল রে। এইদিকে আরিয়ান উঠে দাঁড়িয়ে আমায় বলল, আরে দাদি, দাদু দেখি নকল দাড়ি লাগাইছে, আপনি আবার নকল চুল লাগাননি তো? আরিয়ানের কথা শুনে ঘাবড়ে গিয়ে বললাম আমি, কি যে বলো না নাতি, নকল হতে যাবে কেন? তাই বলে পেছাতে লাগলাম আমি। আর আরিয়ানও সামনে এগোতে লাগলো। আরিয়ানের এমন কাজ দেখে ঋতুকে চেঁচিয়ে বললাম, দোস্ত ভাগ তাড়াতাড়ি। ঋতু দৌড়াতে নিলেই আরো হাত ধরে ফেলে। তারপর কোনো মতে হাত ছাড়িয়ে দিল দৌড়। আর আমিও পাশ কেটে দৌড়ে যেতেই আরিয়ান টান মেরে নকল চুল খুলে ফেললো। তারপর আর কি, দৌড়ে রুমে ঢুকলাম। চুলটা আরিয়ানের কাছেই রয়ে গেল। আমাদের আর পায় কে? রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিয়ে শ্বাস ফেলতে লাগলাম আমরা। এদিকে তাদের এমন কাজে সবাই হেসে দিল। আরিয়ান, আকাশ, মেঘলা, আরশ আর আকাশের বাবা মা। হাসলো না শুধু মিমের আম্মু। মাথা নিচু করে সবার সামনে বলল, আমরা সত্যি খুব দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। ওরা আসলে, ও আমার ছোট মেয়ে, একটু দুষ্টু প্রকৃতির। আকাশের আম্মু হেসে বললেন, না, কোনো ব্যাপার না, আমরা কিছু মনে করিনি, আরো ভালোই লেগেছে, খুব মজা পেয়েছি বলেই হেসে উঠলেন সবাই। এর ভিতর মিমের আব্বুও ফোনে কথা বলা শেষ করে রেখে চলে আসলেন সবার সামনে। সবাইকে হাসতে দেখে মিমের আব্বু জিজ্ঞেস করলো, কি হয়েছে? না তেমন কিছু না। আকাশের আব্বু হাসি থামিয়ে বললেন, তাহলে এখন বিয়ের তারিখ ঠিক করা যাক। মিমের আব্বু হেসে বললেন, অবশ্যই। রুমের মধ্যে পায়চারি করছি আমি আর ঋতু। ইচ্ছে করছে ঋতুকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারি। মাইয়ার জন্যই ধরা পড়ে গেলাম। এক প্রকার চেঁচিয়ে বললাম, তোরে কতবার বললাম দাড়িটা খুলে গেছে, ঠিক কর ঠিক কর। বললি কখন? ওই তো ইশারা দিয়েছিলাম না রে। এখন না বুঝতে পারলে কি করব বলতো? এমন সময় দরজায় নক করলো কেউ। এদিকে দরজার শব্দ পেয়ে ভয়ে আত্মরা হয়ে গেছি আমরা। ঋতু তো ভয়ের কারণে বাথরুমেই ঢুকে গেছে, একটা ভিতর ডিম কোথাকার।
এই বলে এক পা করে দরজার কাছে গেলাম আমি। এখনো শাড়ি পরে আছি, চুলটা তো ভাঙা টেপ রেকর্ডারই খুলে ফেললো শালা শয়তান। কে? আরে আমি ও মেঘলা আপু, দাঁড়াও। এই বলে দরজা খুললাম, তারপর বললাম চলে গেছে আপু? যাবে, তোদের ডাকছে ওনারা। এই রে খাইছে, নিশ্চয়ই বকাবকি করবে। না না যাবো না, তুমি গিয়ে কিছু একটা বলো আপু। কিচ্ছু হবে না, চল। ওনারা কিছু মনে করেনি। সত্যি বলছো তো আপু? চলো। এর ভেতরে ঋতু বাথরুম থেকে বেরিয়ে আসলো। আপু, ড্রেস চেঞ্জ করবো না? না, এভাবেই চল। তারপর আর কি, আপুর পেছন পেছন চললাম আমি আর ঋতু মাথা নিচু করে। সবার সামনে এসে অবাক আমরা, কারণ ওনারা তখনকার বিষয়টা নিয়ে কিছু বললো না, শুধু হাসলো। আমরাও হাসলাম। এদিকে আরিয়ান আর আরশ একে অপরের দিকে তাকিয়ে বলল, ও নো, এটা দেখি ঝাঁঝবতী লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুই বান্ধবী মিলে এতক্ষণ বোকা বানাচ্ছিল, দেখেছিস? তারপর তারা সবাই চলে গেল। অবশ্যই যাওয়ার আগে ভাঙা টেপ রেকর্ডারের ফাটা ডিসপ্লে আমার আর ঋতুর দিকে তাকিয়েছিল, কিন্তু আমরা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁত কেলিয়ে হাসি দিলাম। নাচ মেরি লায়লা ফুল ভলিউম দিয়ে মিউজিক সিস্টেমে গানটা বাজিয়ে উড়াধুরা নাচছি আমি আর ঋতু। এই মুহূর্তে খুশিতে আছি পুরো। আজ থেকে 15 দিন পর আপুর বিয়ে, আর বিয়ে মানে নাচ গান, হই হুল্লোড়, কেনাকাটা, সাজগোজ। উফ, ভাবতেই খুশি খুশি লাগছে ভীষণ। ইচ্ছে করছে নাচতে নাচতে পুরো রুমটাকে ফাটিয়ে দেই, কিন্তু সেটা তো করা পসিবল নয়। তাই বিছানায় উঠে ফুল টু ডান্স দিচ্ছি আমি আর ঋতু, আর আপু আমাদের এমন পাগলামি দেখে মুখ চেপে হাসছে। বেশ কিছুক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়লাম বিছানায়। তারপর পানি খেয়ে নিজেদের শান্ত করলাম। এর ভেতর ঋতু বলল, দোস্ত, আজকে তবে এখন যাই, আবার পরে আসবো। আর কালকে ভার্সিটি যাবি তো? কিন্তু এখনই যাবি বাসায়? পরে গেলে আরো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, কালকে দেখা হবে। এই বলে ঋতুকে জড়িয়ে ধরলাম। তারপর ঋতু আপুকে বলল, বিয়ের কনে আপু, আজকে তবে আসি, আবার পরে দেখা হবে। এই বলে আপুকে জড়িয়ে ধরলো ঋতু। আপু ঋতুকে মুচকি হেসে বলল, ঠিক আছে, আবার আসিস কিন্তু। আবার আসবো না মানে? তোমার বিয়ের সব কাজ আমাদেরই তো করতে হবে নাকি? এই বলে হেসে উঠল ঋতু, সাথে আমরাও। তারপর ঋতু আম্মুকে বিদায় জানিয়ে চলে গেল। এদিকে আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু আমাদের ছেড়ে চলে যাবে? আমার কথা শুনে মুহূর্তেই মন খারাপ হয়ে গেল আপুর। আপু কিছু না বলেই রুম থেকে চলে গেল। আমি বুঝতে পেরেছি মন খারাপ হয়েছে, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতেই হবে, তাই না? এই ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও নাচানাচি শুরু। এক কথায় বলে উড়াধুরা নাচ। গাড়ির ভেতর থেকে শুরু করে বাসায় ফেরা পর্যন্ত আকাশ সহ তার পুরো পরিবার হেসে চলেছে, কারণ তারা তখনকার বিষয়টা নিয়ে এখনো হাসছে। আকাশের আম্মু বলল, পুচকে পুচকে মেয়ে দুটো আসলেই ভারী দুষ্টু, তার সাথে মিষ্টি দেখতে, কি বলো? আকাশের আব্বু, যা বলেছ, আমার কিন্তু তোর দুষ্টুমিটা খুবই ভালো লেগেছে। এই ভেবে আবারও হাসলো তারা। এদিকে আরিয়ানের হাসির চেয়ে রাগ হচ্ছে ভীষণ। কি মেয়ে রে বাবা, বুড়ো বুড়ি সেজে বোকা বানাতে আসছিল। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, একদম হাতে নাতে ধরেছি। এরকম নানান ভাবনা চিন্তা করে নিজের রুমে চলে গেল আরিয়ান। আরশ অনেক আগেই চলে গেছে তার বাসায়, তাই আর কোনো চিন্তা ভাবনা না করে বিছানায় শুয়ে পড়ল আরিয়ান। ক্লান্ত খুব সে। হঠাৎ হেসে উঠল আরিয়ান। সত্যি মেয়েগুলো ভীষণ দুষ্টু, বিশেষ করে ঝাঁঝবতী লবঙ্গ। আমি শিওর এগুলো সবই ওর প্ল্যান। পাগলি মেয়ে কোথাকার। আনমনে হেসে উঠল আরিয়ান, তারপর চোখ বন্ধ করে ফেলল সে। রাত 8টা। রুমের ভিতর আনমনে হাসছে আরশ। সেও যে পচা পান্তা ভাত আর ঝাঁঝবতী লবঙ্গের কাজে মজা পেয়েছে। এমন সময় ফোন বাজলো আরশের। উপরে আরিয়ানের নাম দেখে ফোনটা তুলে কিছুক্ষণ কথা বলল। তাদের কথা বলার মূল লাইন হলো ঝাঁঝবতী লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুজনেই কিছুক্ষণ হেসে হেসে কথা বলে ঘুমিয়ে পড়ল। কালকে যে ভার্সিটিতে যেতে হবে দুজনেরই। আজকের রাতটা কাটবে সবারই আনন্দে। দুজনের খুশির কারণ পচা পান্তা ভাত আর ঝাঁঝবতী লবঙ্গের কাজকে নিয়ে। আর বাকি দুজনেই কাটাবে অনেক দিনের পূর্ণ বাসনা পূরণ হবে বলে। বাকি দুজন তাদের অপূর্ব উপলক্ষে আনন্দের হুররে। 6 জনের আজকের রাতটা কাটবে খুবই আনন্দের সাথে। সকালবেলায় ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। খুব সুন্দর স্বপ্নে কাটলো রাতটা। মুচকি হেসে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে খেতে বসলাম। এর ভেতর ময়দা সুন্দরীও চলে এসেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চললাম দুজন ভার্সিটির উদ্দেশ্যে।
রাস্তায় হেঁটে হেঁটে চলেছি ভার্সিটি। একদম ফুরফুরে মুডে আছি। একে অপরের হাত ধরে চলছি দুজনে। হঠাৎ ঋতু বলে উঠল, দোস্ত, আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে যাবি তো? কবে হবে? কালকে। হ্যাঁ। এইরকম নানা বকবক করতে করতে চলে এসেছে ভার্সিটি। এদিকে ভার্সিটির কিছু কাজে ভার্সিটির বাইরে হেঁটে যাচ্ছে আরিয়ান ফোনে কথা বলতে বলতে। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। দুজনই আনমনে হাঁটতে গিয়ে ধাক্কা লেগে যায় আরিয়ান আর মিমের। ভার্সিটিতে ঢুকতেই ধাক্কা লাগলো কারোর সাথে আমার। সরি বলতে গিয়েও আবার বলিনি, কারণ উনি যে ভাঙা টেপ রেকর্ডার, একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে পড়লাম। ওদিকে আরিয়ান চেঁচিয়ে বলল, চোখ কোথায় থাকে তোমার? যখনই দেখা হয় একটা না একটা ভুল করবেই। আমার চোখ আমার সাথেই আছে। আপনার চোখ পেছনে ছিল? কি? আপনার মাথা? সে যাই হোক, এমনিতেও এখন আপনি আমার সম্পর্কে বিয়ান লাগেন। একটু মজা তো করাই যায়, তাই না মিস্টার ভাঙা টেপ রেকর্ডার? এই বলে হেসে উঠলাম আমি। কি তাই নাকি? ওকে মিস ঝাঁঝবতী লবঙ্গ, ধাক্কা দেওয়ার সত্য আমি বেআইন মনে করেই নিব। মানে? কিছু না, ক্লাসে যাও, কালকে তো তোমাদের নবীনবরণ, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। এই বলে একটা রহস্যময়ী হাসি দিয়ে চলে গেল আরিয়ান, আর আমি হাবলার মতো তাকিয়ে রইলাম। কি বললো বুঝলাম না তো। কি করবে? আমিও আর কিছু না ভেবে চললাম ভার্সিটির ভেতরে। এইদিকে ঋতু বলল, কি বললো বলতো? কি করবে? কিভাবে বলবো? ধুর, চল তো, যা করবে পরে দেখা যাবে। এই বলে ভার্সিটির ভেতরে ঢুকে চলে গেলাম ক্লাসরুমে। আজকের মতো কিছু ক্লাস করে বেরিয়ে আসলাম আমি আর ঋতু। উদ্দেশ্য বাড়ি ফেরা, কালকের জন্য তৈরি হতে হবে তো। বিকেলবেলা কিছু কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছে ঋতু। আনমনে হাঁটছে সে। এমন সময় একটা বাইক এসে কাদা ছিটিয়ে দিল ঋতুর শরীরে। মুহূর্তে রেগে বোম হয়ে গেছে ঋতু। ঋতু চেঁচিয়ে বলল, কানা কোথাকার, চোখে দেখেন না? হনুমান কোথাকার, শালা তোর কোনোদিনও বিয়ে হবে না। তুই একটা গরু ছাগল পাঠা। নানা কিছু বলে গালি দিচ্ছে সে। বাইকে বসে থাকা ছেলেটি কথাগুলো শুনে বাইক থামিয়ে বলল, আই এম। এতটুকু বলে থেমে গেল আরস, কারণ এ তো পচা পান্তা ভাত। আরস তার মুখের হেলমেটটা খুলে হাসতে লাগলো। এদিকে ঋতু আরসকে দেখে আরো রেগে গেল। রেগে গিয়ে বলল, ইউ ফারি ডিসপ্লে, একই তো কাদা মেখে ভূত বানিয়ে দিয়েছেন, তার উপর আবার হাসছেন। আজকে আপনার একদিন কি আমার একদিন। এই বলে সামনে এগোতে নিলে আরস তাড়াতাড়ি করে বাইক চালিয়ে পগার পার হওয়া যাওয়ার আগে ঋতুকে বলল,